শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, IPEMIS টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের সামনে আমি যে বিষয়টি তুলে ধরতে যাচ্ছি সেটি হচ্ছে শিক্ষক তথ্য আপডেট করতে গিয়ে আমরা যে সমস্ত জটিলতার সম্মুখীন হচ্ছি সেই সমস্ত বিষয় নিয়ে আমি আজ আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের শিক্ষক তথ্য আপডেট করতে আর কোনো প্রকার জটিলতা থাকবে না বা কোনো ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে না। এর পূর্বে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এবার আমি চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে গিয়ে একজন শিক্ষকের প্রোফাইলে প্রবেশ করেছি। তো এখন আমি দেখব কিভাবে তার তথ্যগুলো আপডেট করতে হয়। এখানে দেখেন তার নাম বাংলা ইংরেজিতে, এগুলি আপনারা অবশ্যই পারবেন, জন্ম তারিখ পারবেন, মোবাইল নাম্বার। এখানে ইমেইল অজানা, এই বিষয়টি কেন হয়েছে জানেন? ইমেইল অজানা থাকার একটি কারণ হচ্ছে প্রাইমারিতে তার ইমেইল নাম্বারটি দেওয়া হয়নি, তাই এখানে অজানা দেখাচ্ছে। এটি আপনারা আপডেট করতে পারবেন। এখানে যদি আপনারা দেখেন শিক্ষকের ইউজার তথ্য আপডেট করুন, তাহলে সেখানে গিয়ে আপনি ইমেইল নাম্বারটি দিতে পারবেন। তারপর বিদ্যালয়ের নাম দিতে পারবেন, পদবি। এখানে আরেকটি বিষয় আছে, চাকরির অবস্থা। চাকরির অবস্থা এখানে অজানা দেখাচ্ছে। এটি নিয়ে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি যে এটি কেন এবং এটি কিভাবে এর সমাধান করা যায়। তো এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। চাকরির অবস্থা অজানা, এটা থাক, সমস্যা নেই। আপনি যখন সাবমিট করবেন বা ড্রাফট করবেন তখন দেখতে পারবেন চাকরির অবস্থা এখানে অজানা থাকছে না, সেটি কর্মরত হয়ে যাচ্ছে। তো এই বিষয়টি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে চাকরির অবস্থা অজানা, আমি যখন ড্রাফট করব তখন কি হয় দেখেন। আমি যখন তাকে ড্রাফট করলাম এখানে কিন্তু দেখাচ্ছে নিচে, দেখেন চাকরির অবস্থা কর্মরত। সুতরাং এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এবার আসা যাক নিয়োগের ধরন। নিয়োগের ধরন এটা নিয়ে আমরা অনেক সময় সমস্যায় পড়ি। যেমন এখানে আমি কি দেব, নিয়োগের ধরন সরাসরি, জাতীয়করণকৃত, পদোন্নতি, অন্যান্য। এখানে আমরা যদি সরাসরি কোনো নিয়োগ পরীক্ষার মাধ্যমে চাকরিতে জয়েন করে থাকি তাহলে আমরা অবশ্যই সরাসরি দেব। আর যদি পদোন্নতির মাধ্যমে আসি তাহলে পদোন্নতি, আত্মীয়করণ বা জাতীয়করণকৃত শিক্ষক যারা তারা জাতীয়করণকৃত সিলেক্ট করে দেবেন। আর যদি কোনো কারণে এদের কোনো ক্যাটাগরিতে না পড়েন তাহলে অন্যান্য সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি সরাসরি দিয়ে দিলাম। তারপরে আসতেছে নিয়োগের কোটা। নিয়োগের কোটা নিয়েও আমরা অনেক সময় হেসিটেশনে পড়ি। যেমন এটা আমার কোন কোটা দেব, মুক্তিযুদ্ধ কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী কোটা, পোষ্য কোটা, সাধারণ কোটা প্রযোজ্য নয়। এখানে আমরা দেখেন আমরা যখন চাকরিতে যখন আমরা নিয়োগের জন্য আবেদন করি তখন কিন্তু আমরা কোনো না কোনো কোটার মাধ্যমে আবেদন করেছিলাম। সেটা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে যারা এই কোটাগুলোর মধ্যে পড়ে তারা তো এই কোটাগুলো সিলেক্ট করে দেবেন। আর যারা এই কোটাগুলো ছাড়াও, বিশেষ কোটা ছাড়াও আরেকটা কোটা আছে সাধারণ কোটা, এই সাধারণ কোটায় কিন্তু আমরা নিয়োগ পরীক্ষার সময় নিয়োগের জন্য আবেদন করেছিলাম। তো তাই আমরা এখানে সাধারণ কোটা দেব। আর যারা এদের মধ্যে পড়ে না তারা প্রযোজ্য নয়। যেমন বিশেষ করে বর্তমানে জাতীয়করণকৃত শিক্ষক যারা আছে তারা কিন্তু এই কোনো কোটায় পড়ে না, কারণ তারা এসএমসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে এসেছেন, তাই এদের কোনো কোটা ছিল না, এটা দিবে প্রযোজ্য নয়, তাদের জন্য প্রযোজ্য নয়, এটাই সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমি সাধারণ কোটায় দিয়ে দিলাম। তারপর আছে নিয়োগের গেজেট বা অর্ডার নম্বর। এখানে কিন্তু দুটি জিনিস আছে, নিয়োগের গেজেট পাবলিক অর্ডার নম্বর। আপনি এদের যে কোনো একটি দিতে পারবেন। নিয়োগের গেজেট, আপনি যখন নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তখন কিন্তু একটা গেজেট প্রকাশ করা হয়েছিল, 3 পাতার একটি গেজেট আছে, সেই গেজেটটি আপনাকে দিতে হবে। 3 পাতা, 3 পৃষ্ঠা মানে অনেক পৃষ্ঠার একটি গেজেট আছে। তো অনেক পৃষ্ঠা তো আপনার দেওয়ার প্রয়োজন নেই, আপনি প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠা আর যে পৃষ্ঠায় আপনার নাম আছে সেই পৃষ্ঠা, এই 3টি পৃষ্ঠা আপনাকে দিতে হবে। 3টি পৃষ্ঠা যদি আপনাকে একবারে আপলোড করতে হয় তখন আপনাকে কি করতে হবে, সেটিকে পিডিএফ করতে হবে। পিডিএফ ছাড়া কিন্তু 3 পৃষ্ঠা একবারে আপলোড করতে পারবেন না। তো পিডিএফ কিভাবে করতে হয় সেটি আপনাদেরকে আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেব, বা আপনারা ইউটিউবে গেলে সেটাও পারেন, বা যারা পারেন তারা পিডিএফ করে দেবেন। তো এখানে নিয়োগের গেজেট বা অর্ডার নম্বর
সেই নিয়োগের গেজেটের প্রথম পৃষ্ঠায় একটি স্মারক নম্বর থাকে, সেই স্মারক নম্বরটি হবে আপনাদের এই গেজেট বা অর্ডার নম্বর। নিয়োগের গেজেট বা অর্ডারের তারিখ, এখানেও কিন্তু একটি জটিলতা আছে আমাদের। এই অর্ডারের তারিখটা আমরা কোন তারিখটা দেব, অর্থাৎ এই নিয়োগ গেজেটটি যে তারিখে স্বাক্ষরিত হয়েছিল সেই তারিখটি আমরা এখানে বসিয়ে দেব। নিয়োগের গেজেট এখানে আমার গেজেটের তারিখ এখানে বসিয়ে দেব। আর যদি এখানে অর্ডারের কপি আমি দিতে চাই তাহলে অর্ডারের তারিখটাও এখানে দিতে পারবো। আর তখন এখানে নিয়োগের গেজেট বা অর্ডারের কপিতে আমরা সেই অর্ডারের কপিটি দেবো। এখানে কিন্তু দুটি জিনিস আছে, নিয়োগের গেজেট অবলিক অর্ডার। অর্ডার মানে আপনাকে নিয়োগের জন্য যে একটি আদেশ দেওয়া হয়েছিল, অফিস আদেশ, সেটি। তো এখানে যে আমরা শুধু নিয়োগ গেজেটই ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। নিয়োগ গেজেট ছাড়া এখানে কিন্তু আমরা অর্ডার নম্বরটা দিতে পারি। মানে আপনাকে অফিস আদেশ যেটা দেওয়া হয়েছে, যে স্কুলে জয়েন করার জন্য আপনাকে অফিস আদেশ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে অর্ডার। তো সেই অর্ডার নম্বরটা এখানে দিয়ে দেবেন। অথবা এখানেও নিয়োগ গেজেট অথবা এই অর্ডারের তারিখটি, সেই অর্ডারটি যে তারিখে স্বাক্ষরিত হয়েছিল সেই তারিখটি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপলোড করে দেবেন। আপলোড কিভাবে করতে হয় সেটা আমি অন্য একটি ভিডিওতে দেখিয়েছি, আর এখন দেখানোর প্রয়োজন নেই, দেখানো যাবেও না, কারণ এখন কিন্তু আপলোড নিচ্ছে না, কোনো ডকুমেন্টই আপলোড নিচ্ছে না। তো এরপরে আসতেছে এখানে একটি বিষয় আছে, এগুলো আপনারা সবই পারবেন, কিন্তু এখানে এই যে স্বাক্ষর নিয়েও কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছেন, স্বাক্ষর কোনটা দেবো, কি এনআইডি অনুসারে দেবো নাকি আমি যেভাবে ব্যবহার করছি সেটা দেবো। তো এক্ষেত্রে আমি বলছি এনআইডি আমরা কবে কখন করেছিলাম, কিভাবে স্বাক্ষর দিয়েছিলাম সেটা তো এখন থাকার কথা নয়, আর এই ধরনের কোনো নির্দেশনা আমার নেই। তো আপনি এখানে একটি স্বাক্ষর দিয়ে দিলেই হবে। তবে আমার কথা হচ্ছে আপনারা যে স্বাক্ষরটি অফিসিয়ালি ব্যবহার করেন বা বেশি বেশি ব্যবহার করেন সেই স্বাক্ষরটি এখানে দিয়ে দেবেন। সেই স্বাক্ষরটি একটি সাদা কাগজে লিখে সাদা কাগজে স্বাক্ষর করে সেটাকে স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন। তো এটাও পারবেন। তারপর এগুলি তো আপনার সবই পারবেন, এখানে কোনো জটিলতা নেই। এখানে আপনারা দিবেন সন্তানের তথ্য। সন্তানের তথ্য অর্থাৎ সন্তানের তথ্য 1, এখানে সন্তানের তথ্য দিবেন, নাম দিবেন, বাংলা ইংরেজিতে দিবেন, সন্তানের জন্ম তারিখ দিবেন, এগুলি আপনারা পারবেন। তারপর যদি আপনার সন্তান একাধিক হয় তাহলে সন্তানের তথ্য 2, 3 এগুলি পূরণ করবেন। আর যদি একজনই থাকে তাহলে এখানে এটিকে ডিলিট করে দিতে পারবেন, বাকিগুলো ডিলিট করে দেবেন। বা কারো যদি আদৌ সন্তান না থেকে থাকে তাহলে সবগুলি ডিলিট করে দিতে পারবেন। এই যে আমি ডিলিট করে দিচ্ছি। তো এভাবে সন্তানের তথ্য ডিলিট করে দিতে পারবেন, আবার যোগ করতে পারবেন। এবার আসুন পোস্টিং এর ইতিহাসে। এই পোস্টিং এর ইতিহাস নিয়ে আমি কিন্তু আলাদা একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটি দেখে নেবেন। তারপরে এখানে একটু বলে রাখি, এখানে পোস্টিং এর ধরন, এই পোস্টিং এর ধরন নিয়ে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। এই যে এখানে পোস্টিং এর ধরন বলতে সরাসরি নিয়োগ, নিয়োগপ্রাপ্ত, জাতীয়করণকৃত, বদলিকৃত, পদোন্নতি, সংযুক্তি, ওএসডি, এগুলি আপনারা পারবেন। যদি জাতীয়করণকৃত হয় তাহলে জাতীয়করণ বা আত্মীয়কৃত। আর সরাসরি নিয়োগপ্রাপ্ত মানে বললাম তো, যারা নিয়োগ পরীক্ষার মাধ্যমে যারা সরাসরি চাকরিতে জয়েন করেছে তাদের বেলায় এটা হবে সরাসরি নিয়োগপ্রাপ্ত। আর অন্যথায় যদি এখানে এই পোস্টিং এর ইতিহাস 1-এ যদি কোনো শিক্ষক বদলি হয়ে এসে থাকেন তাহলে সে যে স্কুলে বর্তমানে আছে সেই স্কুলটি এখানে দেবেন এবং এখানে পোস্টিং এর ধরন লিখবেন বদলিকৃত, এই যে বদলিকৃত লিখবেন। তো এ ব্যাপারে আর বেশি কিছু বলছি না, এটা আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া হবে। আজ এ পর্যন্তই, ভিডিও আর দীর্ঘায়িত করি না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।